জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন ডিসেম্বরের জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের হাল ধরতে দীর্ঘ প্রবাস জীবন শেষে বাংলাদেশের মাটিতে পা রাখলেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন। আর আমাদের সঙ্গে আরো আছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের সময় দেওয়ার জন্য আপনাদেরকে শুভেচ্ছা। আপনি বলেছেন বিএনপি একটা বিভ্রান্তির রাজনীতি করে, ডক্টর ইউনূস সাহেব পারছেন, এরকম কি দেখে আপনার মনে হয়েছে যে তরুণদের জন্য বিশাল কিছু করে দিয়ে গেছেন? ইউনূস সাহেবের চেয়ে ধরেন আপনার দল যদি ক্ষমতায় আসে, কারণ আমি দেখতে পাচ্ছি যে এনসিপি অনেকগুলি ভালো ভালো কথা বলতেছে, যেই ভালো ভালো কথাগুলি আসলে ডিফেন্সিভ মনে হয়, অনেক সময় মনে হয় যে ক্ষমতায় যেহেতু যাবো না তাহলে কিছু ভালো কথা বলে রাখি। সেই হিসাবে আপনাকে একটু প্রশ্ন করতে চাই যে আপনাদের দল ক্ষমতায় যদি আসে তাহলে ডক্টর ইউনূসের চেয়ে ভালোভাবে দেশ চালাতে পারবেন কিনা? পণ্য রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত সরকার। গতকাল মঙ্গলবার এই সুবিধা বাতিল করে নোটিশ জারি করে দেশটির সেন্ট্রাল বোর্ড অব ইনডিরেক্টস অ্যান্ড কাস্টমস সিবিআইসি। এর ফলে এখন থেকে ভারতের বন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানি করতে পারবে না বাংলাদেশ। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ভারতীয় স্থল শুল্ক স্টেশন ব্যবহার করে বন্দর এবং বিমানবন্দর দিয়ে তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য এই সুবিধা পেত বাংলাদেশ। এই মুহূর্তে বাংলাদেশে হাজারো অনৈক্য আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, হাজারো বিভাজন আছে, একে অন্যের সাথে মারামারি কাটাকাটিতে লিপ্ত। যে বিভাজিত যে জাতি বা রাজনৈতিক গোষ্ঠীগুলো একটা জায়গায় কিন্তু এক হয়ে যায়, আর সে একটা জায়গা কি? শেখ হাসিনা। বলা হয়ে থাকে তিনি হচ্ছেন জাতীয় ঐক্যের প্রতীক। তবে কোন অর্থে? ওই যে এমনিতে যারা যারা মারামারি কাটাকাটিতে বিভাজিত অবস্থায় আছে, যেই মাত্র শুনে শেখ হাসিনা আসবে, যেই মাত্র শেখ হাসিনা কোনো আলটিমেটাম দেয়, যে মাত্র শেখ হাসিনা কোনো বার্তা পাঠায়, তখনই করে সবগুলো শক্তি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আপনারা রীতিমতো অবাক হয়েছেন অংশ বিশেষগুলো দেখে। আসুন আমরা সেই বিস্তারিত আলোচনাটা দেখে আসি, যা দেখলে আপনারা আরও বেশি রীতিমতো অবাক করেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আর কথা না বাড়িয়ে আসুন আমরা সেই বিস্তারিত আলোচনা ভিডিওটা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন ডিসেম্বরের জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের হাল ধরতে দীর্ঘ প্রবাস জীবন শেষে বাংলাদেশের মাটিতে পা রাখলেন তিনি। বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। দেশের রাজনৈতিক উত্তেজনা চরমে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যে তিনি ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। এদিকে বিএনপির বিভিন্ন স্তরের কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি ও টেন্ডারবাজির অভিযোগ উঠেছে। বিশিষ্ট জনেরা বলছেন, বিএনপির নেতৃত্বের শূন্যতা এ ধরনের অপকর্মের জন্য দায়ী। এই পরিস্থিতি সামাল দিতে এবং দলের ভাবমূর্তি পুনরুদ্ধারে দেশে ফিরছেন তারেক রহমান। রাজনৈতিক মহলে চলছে নানা গুঞ্জন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই তিনি দেশে ফিরেছেন। তবে সূত্রের খবর, দেশের মাটিতে পা না রাখলেও খুব শীঘ্রই তিনি দেশের মাটিতে পা রাখতে চলেছেন। বিএনপির নেতাকর্মীরা আশাবাদী, তার নেতৃত্বে দল ফিরে পাবে আগের শক্তি। তবে তার এই প্রত্যাবর্তন কি বিএনপির জন্য আশীর্বাদ নাকি নতুন বিতর্কের জন্ম দেবে, তার সময়ই বলে দেবে। পরবর্তী আপডেট পেতে যমুনা লাইভের সাথেই থাকুন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন। আর আমাদের সঙ্গে আরো আছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের সময় দেওয়ার জন্য আপনাদেরকে শুভেচ্ছা। আপনি বলেছেন বিএনপি একটা বিভ্রান্তির রাজনীতি করে, ডক্টর ইউনূস সাহেব পারছেন, এরকম কি দেখে আপনার মনে হয়েছে যে তরুণদের জন্য বিশাল কিছু করে দিয়ে গেছেন? ইউনূস সাহেবের চেয়ে ধরেন আপনার দল যদি ক্ষমতায় আসে, কারণ আমি দেখতে পাচ্ছি যে এনসিপি অনেকগুলি ভালো ভালো কথা বলতেছে, যেই ভালো ভালো কথাগুলি আসলে ডিফেন্সিভ মনে হয়, অনেক সময় মনে হয় যে ক্ষমতায় যেহেতু যাবো না তাহলে কিছু ভালো কথা বলে রাখি। সেই হিসাবে আপনাকে একটু প্রশ্ন করতে চাই যে আপনাদের দল ক্ষমতায় যদি আসে তাহলে ডক্টর ইউনূসের চেয়ে ভালোভাবে দেশ চালাতে পারবেন কিনা? না, ক্ষমতায় থেকে যদি দেশকে ভালো মতো চালাতে হয়, প্রথমত আপনাকে সিস্টেম বিল্ড আপ করতে হবে। অতীতে আমাদের যে 53 বছর যে সিস্টেমটা রয়েছে সেটা অনুযায়ী দেশ চলে না এবং দেশ বাধাগ্রস্ত হয়েছে এবং দেশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেটা আমাদের সামনে একদমই দৃশ্যমান। সেই জায়গা থেকে
এনসিপি কি ক্ষমতায় আসবে, বিএনপি কি ক্ষমতা আসবে, সেটা কিন্তু মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হলো সিস্টেমের মধ্যে কে আসবে। আপনারা দেখেছেন যে এই কানাডা একটা প্রবলেমে পড়েছে, সেখানে কিন্তু তাদের সিস্টেমে মেক করে দিয়েছে, দলের মধ্য দিয়ে নতুন ভাবে প্রধানমন্ত্রী হয়েছে, এবং সেইখানে তারা কিন্তু না, সেটা ভালো কথা, সেটা ভালো কথাই বলছেন, কিন্তু আমরা এই জায়গাটায় বলে থাকি যে ডক্টর ইউনূস হোক আর যেই হোক, দেশের যদি কোনো একটি সুন্দর সিস্টেম থাকে, যে সিস্টেমের মধ্যে ব্যালেন্স অফ পাওয়ার থাকবে, যিনি প্রধানমন্ত্রী থাকবে উনি কোনো স্বৈরতান্ত্রিক ব্যবস্থার দিকে যেতে পারবেন না। আমরা যদি এমন একটা সিস্টেম তরুণ প্রজন্মের সামনে অথবা দেশবাসীর সামনে দিয়ে যেতে পারি, সেখানে এনসিপি ক্ষমতায় আসুক, বিএনপি ক্ষমতায় আসুক, যেই আসুক, আমরা করি বাংলাদেশ। আমি দুইটা প্রশ্ন আপনাদের জন্য পেন্ডিং রাখবো। আমার এইখানে গুচ্ছ প্রশ্ন, ব্যবসায়ীদের থেকে চাঁদা নেন, কারা আপনাদের চাঁদা দেয় সেটা আপনারা বলেন না, আপনারা বাড়ি ভাড়া কোত্থেকে দেয় সেটা আপনারা বলেন না, আপনারা 150-155 গাড়ি করে ঘুরে বেড়ান, আপনারা আপনাদের মতো করে চলেন। আমরা বিভিন্ন জায়গা থেকে আপনাদের সম্পর্কে বিভিন্ন কথা শুনি, আপনাদের লোকজন ফোন করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তুলে নিয়ে যেতে পারে। তো এটা আপনারা কোথা থেকে নতুন রাজনীতির কথা আপনারা এটা বলতেছেন, সেটা একটু আমাদের একটু বলবেন। অনেকেই গাড়ি বহর নিয়ে এলাকা গিয়েছে, সেখানে আমাদেরই দলীয় ফোরামের আরেকজন সদস্য সেই বিষয়ে হলো বলেছে যে আমরা কিন্তু এটাকে সাপোর্ট করি না, নয়া বন্দোবস্তে আমরা এগুলা চাই না। তো আমি যদি সাথে সাথে আমার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স আপনাকে বলি, আমি বাড়িতে গিয়েছি, একদম বাবা মায়ের সাথে গ্রামে ঈদ পালন করেছি, সেখানে আমি যে পরিস্থিতিটা দেখেছি আপনাকে এই যে দর্শকদের মাধ্যমে পুরো বিশ্ববাসীকে আমি এটা জানাতে চাচ্ছি। এক নাম্বার হলো শহীদ ফ্যামিলিতে গিয়েছি, এবং উনি বিএনপির একজন নেতৃত্বে ছিলেন, তার হলো গলায় হলো ছুরি চালিয়ে তাকে হত্যা করেছে যে ছাত্রলীগ, সে আইনের ফাঁক পুকুরে বের হয়ে ঘুরেফেরা করছে, এবং তাদের ফ্যামিলির খুব বাজে অবস্থা। ইভেন হলো বিএনপি থেকেও তার ওই ধরনের খোঁজ নেওয়া হচ্ছে না। মানে একদম আমার বলি যে হাজীগঞ্জ চাঁদপুরের একটা উপজেলার একটা তথ্য দিলাম। 2 নম্বরে হলো যারা সেখানে বিএনপির এমপি ক্যান্ডিডেট, তারা সেখানে গেলে দিলাম পার্ক বানিয়ে হলো হই হুল্লাড়ে ব্যস্ত, এবং সেখানে যে জনগণের যে বেসিক নিড, জনগণের কাছে যাওয়া, কেউ ওইভাবে হলো যাচ্ছে না। আপনি যাচ্ছেন, এবং সেখানে আপনি তো যাচ্ছেন, মানে আপনারা আমরা যাচ্ছি, এবং মানুষের সাথে কথা বলার, একটা হলো ইলেকশনের উদ্দেশ্যে যে আমরা গিয়েছিলাম সেটা নয়, বর্তমান পরিস্থিতিতে কি চলছে জনমানুষের যদি আমরা চা দোকানে কথা না বলি, সেই পরিস্থিতি কিন্তু মানুষের জায়গা থেকে আমরা বোঝার চেষ্টা করতে পারবো না। এবং সেখানে আমরা যখন একদম প্রান্তিক লেভেলে গ্রামে গিয়ে কথা বলেছি, সেখানে আমরা দেখেছি মানুষের ক্ষেত্রে যখন সার্টিফিকেট এখনো অ্যাপ্রুভ করতে যায়, সেখানে কিন্তু যারা আগের টার্মের আওয়ামী লীগের এখনো কিন্তু লোকাল গভর্নমেন্টে তারা রয়ে গিয়েছে, এবং তাদের নিয়ে স্থানীয় যিনি সংসদ সদস্য, মানে ভবিষ্যতে যে কোনো দলের বড় দলের আসবেন, তারা কিন্তু প্রতিনিয়ত মিটিং করছেন। তো আমরা যেমন হলো গাড়ি বহর দেখতেছি প্রান্তিক লেভেলে, আমাদের যারা গ্রামে গিয়েছে, বিভিন্ন গঞ্জে গিয়েছে, মানুষের সাথে কথা বলেছে, এমন ধরনের অসংখ্য স্টোরি আপনাদের সামনে উঠে আসবে। এবং আমরা সেখানে গিয়েছিলাম, গতকালকে আমাদের অফিসে একটা ছেলে এসেছিল, সেখানে সংঘবদ্ধভাবে 35 জনের একটা চক্র বাসায় যখন গিয়েছে, চাঁদা না পেয়ে তার উপরে সংঘবদ্ধভাবে চক্র তার উপরে হামলা চালিয়েছে। তার স্ত্রীর বাচ্চা ছিল গাড়িতে, গলার চেইনটা কেড়ে নেওয়া হয়েছে, এবং বাচ্চা যখন গাড়িতে ছিল বলছে গাড়ি পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিবে। সে গতকালকে অফিসে এসে এগুলো তো আপনাদের জন্য সুখবর, আপনারা তো এর সুফল পাবেন, মানে এটাতে আপনারা না, আমরা একটা যে সুফল পাবো, কিন্তু স্টেট লেভেলে যখন একটি দল কেন্দ্রিক এইসব ব্যবস্থা থাকে, তখন গিয়ে আপনি যখন আইন শৃঙ্খলার কথা বলবেন, তখন এটা একটু টাফ সিচুয়েশনের মধ্যে পড়তে হয়। অথচ যখন আপনি ফিউচার দল হিসাবে আপনি জনগণের সেবা দেওয়ার জন্য চিন্তা করছেন, ভোটারের কাছে যাবেন, তখন যখন আমরা এই পরিস্থিতিগুলো দেখি, তখন আপনি কতটুকু সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন সেটার সম্পর্কে আমরা দ্বিধান্বিত। 1 নাম্বার। 2 নাম্বার জিনিস হলো, আপনি সারফেস লেভেলে বললেন সংস্কার এত %, আপনি সংবিধান সংস্কার প্রশ্ন হলো আপনি নিশ্চুপ থাকলেন। সেখানে আপনি দেখালেন যে দলীয় প্রধান যিনি, উনি কিন্তু হলো প্রেসিডেন্টের সাথে পরামর্শ করে, প্রেসিডেন্ট তার সাথে পরামর্শ করে আবার বিচার বিভাগে দিচ্ছে, নির্বাহী বিভাগ দিচ্ছে, লেজিসলেটিভ আইনসভার মধ্যে দিচ্ছে, এবং এটা তো ঈশ্বরের চেয়ে বড় শক্তিশালী সে হয়ে উঠতেছে। তো আপনি যখন ওয়েস্টমিনিস্টারের কথা বলেন, সেখানে তার কতগুলো বাউন্ডারি, কিন্তু আপনি কি বাংলাদেশের জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনি কি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা জানেন? বাংলাদেশের রাজনীতিতে যদি নানামুখী ক্ষমতার কেন্দ্র তৈরি হয়, তাহলে বাংলাদেশের এই সরকার চালানো যে বহুমুখী অসুবিধার মধ্যে ডক্টর ইউনূস এখন পড়তেছেন, তার প্রতি শ্রদ্ধা রেখেই বলতেছি যে নানা রকম ক্ষমতার কেন্দ্র তৈরি হতে, ওই রকম ক্ষমতার কেন্দ্র তৈরি হতে বাংলাদেশের মতো একটা দেশ চালানো কিন্তু আসলে ইটস নট দ্যাট ইজি। এটা আপনি একটা এক ধরনের ইউটোপিয়ান চিন্তা ভাবনা, কিন্তু এটা আসলে অনেক বক্তব্য দেওয়ার কারণে, বড় বড় অনেক সাপোর্টার বেস কথা বলার কারণে অনেকের কাছে এগুলো ইউটোপিয়ান চিন্তা মনে হয়। কিন্তু আমরা বলতেছি না যে আপনার সবগুলো আপনি 10 জনকে 10টা দিয়ে দেন, আমরা তো এটা বলতেছি না। আপনি ব্যালেন্স অফ পাওয়ার করেন, আপনার জবাবদিহিতার জায়গাটা কোথায়? আপনি সংসদে যখন
যখন যাচ্ছেন তখনও জবাবদিহিতা নেই, বিচারালয়ে যাচ্ছেন জবাবদিহিতা নেই। আপনি যখন আপনি নির্বাহী আমাকে- বিভাগে আপনি আমাকে এক্স্যাক্টলি বলেন তো ডক্টর ইউনূসের জবাবদিহি কার কাছে আছে? আপনার যে ডক্টর ডক্টর ইউনূস সরকারটা প্রলং করতেছেন এইটার জবাবদিহি কার কাছে না আছে? না না, এটা আমি স্ট্রংলি বিরোধিতা করি, কারণ আমরা ডক্টর ইউনূসের সরকারকে প্রলঙ্গিত করার কোনো ইচ্ছাও আমাদের নাই। অতীতেও ঠিক আমরা আগের চেষ্টা করি বক্তব্যে নাই, আপনার ভবিষ্যতেও। বক্তব্যের সারাংশই তাই ছিল যে উনি যেভাবে দেশ চালাচ্ছেন, উনি যেই উদাহরণগুলি সৃষ্টি করছেন, উনি যেভাবে এটা করছেন, আপনি বলতেছেন না, কিন্তু উনি কার কাছে না, 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 সেটাই আমি add করতে চাইছি। উনি ভারতীয় প্রধানমন্ত্রীর সাথে যে দেখা করার জন্য এত ডেসপারেট হয়ে তার সাথে দেখা করলেন, সেইটাই বা উনি কার কাছে জিজ্ঞেস করছেন? চীনে গিয়ে উনি কারে কি কি বলবেন টলবেন সেইটাই বা কোথায় আলোচনা করছেন? হ্যাঁ, সেটাই যে আপনি যখন বললেন যে আমার বক্তব্যের সারাংশ আসতেছে যে ডক্টর ইউনূস প্রলঙ্গিত, কিন্তু সেখানে আমরা বলছিলাম যে 1000 যারা শহীদ হয়েছিল, আমরা যারা মাঠে লড়াই করেছিলাম, আমরা বলেছিলাম ডেমোক্রেটিক একটি প্রক্রিয়ার মধ্যে দেওয়ার জন্য। ডেমোক্রেটিক প্রক্রিয়ার মধ্যে যখন আমি এই কথাটা বলতেছি, তখন আমরা এই কথার সাথে কিন্তু সাংঘর্ষিক ডক্টর ইউনূসকে প্রলঙ্গিত করা, ফলত আমরা ডক্টর ইউনূস কতদিন থাকবে সেই বিষয় বা প্রলঙ্গিত করা এই বিষয়ের সাথে আমরা একমত নয়। আমরা বলেছি ডেমোক্রেটিক একটা প্রক্রিয়ার মধ্যে যাওয়া, একটা সিস্টেম ডেভেলপ করা। নাসিরুদ্দিন পাটোয়ারি, আপনি যদি ওই জায়গা থেকে শুরু করেন যে আসলে প্রথম এই যে হামলা, কারো উপরে একদম বিচার করে ফেলা, চল দেখা আসি, এইটার মধ্যে এটা শেষ করে দেই, এগুলো আপনারা শুরু করছিলেন আসলে, বা আপনাদের কাছাকাছি জায়গা থেকে শুরু হয়েছিল, আপনাদের সমর্থন ছিল, এখন কি এটা একটু আয়ত্তের বাইরে চলে গেছে কিনা? মানে সারা বিশ্বের কাছে যখন একটা বিনিয়োগ বোর্ডের একটা মিটিং হচ্ছে, তখন আমরা এটা কি প্রমাণ করলাম? ইসরায়েলের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানাইতে গিয়ে জুতার দোকানের জুতা লুট করে নিয়ে আসা, কি প্রমাণ করলাম? প্রথমত হলো এই গণঅভ্যুত্থানটা হওয়ার পরে এখানে কিন্তু সংঘবদ্ধ কোন একটা গঠিত রাজনৈতিক দল কিন্তু গণঅভ্যুত্থান ডিরেক্টলি করে নাই, ফলত এটা যে যেখানে পারে নিজের জায়গা থেকে ঝাঁপিয়ে পড়েছে, এবং পুরো জিনিসটাকে কিন্তু আমাদের গণঅভ্যুত্থানের পরে কন্টেইন করাটা আমরা করেছি, এবং এটা যতটুকু এখন স্টেবল পজিশনে মানে এসেছে, প্রায় আমাদের মাঠে 176টা মুভমেন্টের ওইখানে গিয়ে আমাদের কাজ করতে হয়েছে, এবং আমরা আমাদের যতটুকু শক্তি ছিল সর্বটুকু আমরা ব্যয় করেছি যাতে কোনো বিশৃঙ্খল না ঘটে, এবং এই ডিসঅর্গানাইজ ফোর্সটা একটা অর্গানাইজিং, এবং এটার জন্য কিন্তু আমরা প্রথমে নাগরিক কমিটি গঠন করেছিলাম, এনসিপি গঠন করেছি, এবং এটা ডেমোক্রেটিক প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে যাতে এইভাবে কোনো কিছু না ঘটে। আর দ্বিতীয়ত যে বিষয়টা, এটা তো খুবই নিন্দনীয় কাজ যে ঘটনাটা ঘটেছে, এবং আমাদের কিন্তু রাজনৈতিক এডুকেশন, আমরা বারবার বলে থাকি যদি আমরা বিএনপি এনসিপির এই মেজারমেন্টের মধ্যে থাকি, কিন্তু আমাদের মূল জায়গাটা আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।